18 মাস পর এখন আমার যাওয়ার পালা। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা, যা সবচেয়ে কঠিন ছিল। আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। সাংবাদিকদের পিটাইতো, এরা নিশ্চিত ছাত্রলীগ করতো ভাই। এরা এখন তারা পুলিশ রূপে ফিরে আসছে। নিশ্চিত এগুলি সবগুলো দেখেন, একটা দাঁড়িয়ে ওঠে নাই। এরা আসছে সাংবাদিকদের পিটাচ্ছে। কেমন ভাই? নির্বাচনে ভোটের পরিসংখ্যান দেখে জামাত শিবিরে খুশির বন্যা, এবং এটা স্পষ্ট হচ্ছে আসছে স্থানীয় সরকার নির্বাচনে জামাত ইতিহাসে সেরা ফল করবে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে, ইতিহাস গড়বে। এই সংসদে একসময় জামাত নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধী বলে স্লোগান দেওয়া হতো, যেই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তাদের ফাঁসির দাবি তোলা হতো, আজ সেই সংসদেরই স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করতে পারেন তাদেরই সন্তানেরা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন, বিদায়ী সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনে ভালো নির্বাচনের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নির্বাচনে ভোটের পরিসংখ্যান দেখে জামাত শিবিরে খুশির বন্যা, এবং এটা স্পষ্ট হচ্ছে আসছে স্থানীয় সরকার নির্বাচনে জামাত ইতিহাসে সেরা ফল করবে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে, ইতিহাস গড়বে। দর্শক, জামাত বা জামাত জোট ৭৭ বা ৭৮টা আসন পেয়েছে। শেরপুরের যে আসনটা নির্বাচন স্থগিত, ওখানেও জামাত জিততে পারে। যাই হোক, জামাতের যে ভোটের পার্সেন্টেজ, এটা দেখে জামাত খুশি আর খুশি। সর্বশেষ ফেয়ার ইলেকশনে, মোটামুটি ফেয়ার ইলেকশনে জামাতকে 2 সিট ধরিয়ে দেওয়া হয়েছিল 8 সালে। সেই জামাত এখন কত বড় শক্তি, এবং বিরোধী দলে এত বড় শক্তি হয় না। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ কত বড় দল ছিল। সেই আওয়ামী লীগ 2001 সালে বিরোধী দল হয়েছিল 62টা সিট নিয়ে। আজকে জামাতের সব মিলে 150-র মতো হবে। নিম্নকক্ষে নির্বাচিত 78, এর অনুপাতে সংরক্ষিত মহিলা আসন পাবে, উচ্চকক্ষে পাবে, সব মিলিয়ে 150+ হবে। এটা একটা বিরাট শক্তি, এবং ভোটের পার্সেন্টেজ দেখে জামাত সবচেয়ে বেশি খুশি। প্রথমে একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল যে জামাত 44, বিএনপি 46, 2.7% পার্থক্য দেখানো হয়েছে। ঢাকার ভোটে আরো কম, জাস্ট 2% পার্থক্য। হ্যাঁ, ঢাকার ভোটের পার্থক্য আসলে অনেক কম, 4% বা এরকম। ওভারঅল সর্বশেষ চূড়ান্ত সঠিক তথ্যটা এসেছে, কারণ এর আগে সঠিক তথ্য আসে নাই। এই কারণে অনেকে একটা ক্যালকুলেশন করেছিলেন, যে ক্যালকুলেশন গুলো একটু ভুল হওয়াটা স্বাভাবিক ছিল। এখন যেটা দেখা যাচ্ছে 38.50% ভোট পেয়েছে জামাত জোট, যাতে জামাত খুশি আর খুশি। এবং জামাতের সব জায়গায় নির্বাচন করেনি, সেই হিসাব করলে জামাতের ভোট 40%+। যাদের 40%+ আছে, তারা সরকারের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করে জনগণের কাছে যে খুব সহজে তারা 51%, 60% ভোটের মালিক হতে পারে, এটা সহজে অনুমেয়। আর জামাত স্থানীয় সরকার নির্বাচনে অনিবার্যভাবে ভালো করবে, এই গ্রাউন্ড তৈরি হলো। তাদের মনোযোগ অলরেডি, জামাতের নির্বাচনী প্রচারণা কিন্তু অলরেডি শুরু। কিভাবে? জামাত বলেছে তারা শ্যাডো ক্যাবিনেট গঠন করবে। এই শ্যাডো ক্যাবিনেটের অনেক উদ্দেশ্য আছে, অনেক কারণে করা হয়, আমি এটা নিয়ে আলাদা আলোচনা করেছি। তবে শ্যাডো ক্যাবিনেটের একটা দিক হচ্ছে ওটা বিরোধী দল নির্বাচনী প্রস্তুতি, দেশ চালানোর প্রস্তুতি, রিহার্সাল, এবং আমরা কতটা দক্ষ এটা দেখানোর একটা মাধ্যম হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। তো এখন জামাত শ্যাডো ক্যাবিনেটের ঘোষণা দিয়েছে, এটা তো তাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এর মাধ্যমে জাতি দেখবে যে জামাত কত সুন্দর পলিসি দিতে পারে। লক্ষ কোটি টাকা খরচ করে জামাত তাদের পলিসি সামিটকে একদম সবার কাছে পৌঁছে দিতে পারেনি। কিছু এলিট শিক্ষিত লোকজন আমরা জামাতের পলিসি সামিট দেখেছি, একদম প্রান্তিক পর্যায়ে বিএনপি বেশিরভাগ ভোট যেখান থেকে পেয়েছে, সাধারণ কৃষক শ্রমিক, এরা তো জামাতের পলিসি সামিট উচ্চারণই করতে পারবে না। তারা এখন রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে জামাতের পলিসি দেখবে সংসদে শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে। মজা না? এর মাধ্যমে প্রচারণা শুরু হবে। তো জামাতের এই যে প্রায় 40% ভোট, এতে স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসের সেরা ফল করবে। কিভাবে? দেখেন, বিএনপি ভোট জামাতের চাইতে কম, কিন্তু বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে। এখন আওয়ামী লীগের সাথে বিএনপি অলরেডি একটা প্রতারণা করেছে। কি? যে আওয়ামী লীগকে বলেছে যে বাবারা আমাদেরকে ভোট দাও, তোমাদেরকে বৈধতা দিব। কিন্তু বৈধতা দেওয়া বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপি এক কথা রাজনৈতিকভাবে বেকায়দা করে বৈধতা দিতে গেলে, আর আওয়ামী লীগকে বৈধতা দিয়ে তারেক রহমান তার ক্ষমতার রাস্তা বন্ধ করে দিবেন না। কারণ আওয়ামী লীগ বৈধ হয়ে আলাদা হয়ে গেলে তো আওয়ামী লীগের 15% ভোট আলাদা হয়ে যায়, তখন তো বিএনপি শক্তি 15% কমে যায়। আবার আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তো বিরোধী পক্ষেই থাকবে। আওয়ামী লীগ তো তারা তো মধ্যবর্তী নির্বাচন চাইবে, নানানভাবে ডিস্টার্ব করবে, ইরিটেট করবে তারেক রহমান সরকারকে। আওয়ামী লীগ কেন বৈধতা দিবে? যার ফলে আওয়ামী লীগ বলবে উই ফিল চিটেড, ফিলিং চিটেড। স্ট্যাটাস দেন ফেসবুকে, ফিল চিটেড না ফিলিং চিটেড, ফিল চিট, যাই হোক, শুদ্ধ যাই হোক, চিটেড না চিট বললেই হয়, হোয়াট এভার। তো এরপরে আওয়ামী লীগের লোকজন তখন যেহেতু আলাদাভাবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না,
তারা নানান মেকানিজমে স্থানীয় সরকার নির্বাচনে জামাতের পক্ষে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি। তো সেটা জামাতের জন্য খুব সহজ। ওই বিএনপির যেরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি আপনি বলতে পারেন জাতীয় সংসদ নির্বাচনে, তা আসছে স্থানীয় সরকার নির্বাচনে ওরকম জামাতের ল্যান্ডস্লাইড ভিক্টরি আপনারা হয়তো দেখবেন। জামাত যথেষ্ট আত্মবিশ্বাসী যে তাদের প্রায় 40% ভোট। আমির জামাত আত্মবিশ্বাসী। প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন মিডিয়া এটাকে প্রচার করছে জামাতের মহা উত্থান হিসাবে। এবং ঢাকায় জামাতের যে ভোট, ওটাকে প্রথম আলো বলছে যে ঢাকা দখল। মজা না? জামাতের ঢাকা দখল। হ্যাঁ, বলতে পারেন ঢাকার ইতিহাসে ঢাকায় জামাতের এত শক্তি, এত ভোট, এই এত শক্তিকে অপ্রেস করে ফ্যাসিস্ট হয়ে উঠে দেশ চালানো সম্ভব নয়। অতএব জামাতকে সমীহ করে তারেক রহমানকে দেশ চালাতে হবে, কারণ ঢাকাটাই হচ্ছে মূল। আওয়ামী লীগ কিন্তু ঢাকা দখলে রাখার জন্য ঢাকায় 10-11টা আসনকে 20-21টা বানিয়েছেন, আরো অনেক বিষয় আছে এরকম। এবং বিএনপি গত 15 বছরে সফল হয়নি আন্দোলনে, কারণ ঢাকা ছিল পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। এখন ঢাকায় জামাতের ব্যাপক শক্তি আপনারা দেখবেন। তো এটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার বলা যায়। এবং এর ভিত্তিতে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর দক্ষিণ যে কোনো এক জায়গায় জামাত জিতে যেতে পারে, 2 জায়গায় জিততে পারে। কাউন্সিলর তো অনেকেই জিতবে, আর কাউন্সিলর হওয়া মানে একটা শক্তিশালী ভিত্তি তৈরি হওয়া, ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং পুরো বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখবেন যে জামাতের জয় জয়কার। স্থানীয় সরকার নির্বাচনে এমনিতেই জামাত ভালো করে, কারণ আর এবার তো স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না, বিএনপির মধ্যে গ্রুপ থাকবে 17টা। এখানে তো দলীয় প্রতীকের কারণে বিএনপির বিদ্রোহী কম ছিল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার কারণে বিএনপির বিদ্রোহী থাকবে অনেক, বিএনপির ভোট 5-7 ভাগে ভাগ হয়ে যাবে, আর জামাতের মধ্যে কোনো বিদ্রোহী থাকবে না। আর স্থানীয় সরকার নির্বাচনে মানুষ প্রতীকের চাইতে কে ভালো মানুষ, কে সৎ মানুষ, কে সম্মানিত, এটা মানুষ জানে, কারণ ইউনিয়ন পর্যায়ে ভোটায়, উপজেলা পর্যায়ে ভোটায়। যার ফলে জামাতের প্রার্থীরা এখানে এমনিতেই এগিয়ে। আর জামাত সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বা পাওয়ার পলিটিক্সের যে মেকানিজম লাগে, এগুলোতে জামাতের ঘাটতি ছিল। কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা বা সেগুলোতে জিতে আসতে যে মেকানিজম লাগে, এইসব জায়গায় জামাতের ঘাটতি যথেষ্ট কম, জামাতের যোগ্যতাই বেশি। অতএব স্থানীয় সরকার নির্বাচনে জামাত অসাধারণ ফল করবে। দর্শক, এখানে আমির জামাতের একটা বক্তব্য, জামাত জোটের পক্ষে 38.50% ভোটকে বিশাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায় হিসাবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে হতাশা বা বিভ্রান্তি না হতে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা তো আমি কয়েকদিন থেকে বলে আসছি। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক দেওয়া পোস্টে আমির এই মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপনায় আপনার হতাশ বা বিভ্রান্ত হবেন না। সীমায় অনিয়ম ও দুর্নীতি হওয়ার পরেও জামাত ইসলামী ও 11 দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় 7 কোটি ভোটের মধ্যে জামাত নেতৃত্বাধীন জোট 38.50% ভোট পেয়েছে, যা প্রায় 2,88,00,000 নাগরিক এই জোটের উপর ভরসা রেখেছে। এটি একটি বিশাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আপনি চিন্তা, আর এর মধ্যে তো পুরোটাই জামাত, এনসিপি ভোট আর কি 95% প্লাস ক্রেডিট জামাতে এনসিপি এমপি হওয়ার ক্ষেত্রে। আর এনসিপি অন্যভাবে জামাতকে বেনিফিট দিচ্ছে, কিন্তু ভোটের রাজনীতিতে না। যাই হোক দর্শক, ওভারঅল জামাত শিবির খুশি, আমির জামাত আত্মবিশ্বাসী, এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামাত যা ঘটাবে, বিএনপির সামাজিক আধিপত্য নিঃসন্দেহে কমে ব্যালেন্স হয়ে যাবে। বিরোধী দল বা জামায়াতে ইসলামী থেকে একজন হেভিওয়েট নেতাকে ডেপুটি স্পিকার করা হবে। আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে 2টি নাম, যা শুনলে আপনি চমকে যাবেন। একজন হলেন জামায়াতের সাবেক আমির শহীদ আল্লামা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, আর অন্যজন হলেন শহীদ মীর কাশেম আলীর ছেলে এবং গুম হওয়া আয়নাঘর ফেরত ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। সূত্র বলছে ব্যারিস্টার মোমেনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। আজকের পর্বে আমরা দেখব, যদি সত্যি ব্যারিস্টার মোমেন বা আরমান ডেপুটি স্পিকার হন, তবে তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি বার্তা দিবে। এটি কি শুধুই একটি পদ, নাকি পয়েটিক জাস্টিস? প্রথমে আসা যাক ব্যারিস্টার নজিবুর রহমান মোমেনের কথায়। তিনি পাবনা থেকে নির্বাচিত এমপি এবং মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান। মাওলানা নিজামী একসময় এই সংসদের সদস্য ছিলেন, তিনি মন্ত্রীও ছিলেন, কিন্তু পরে তাকে ফাঁসি দেয়া হয়। আজ তার ছেলে যদি সেই সংসদের ডেপুটি স্পিকার হন, তবে তা হবে এক বিশাল প্রতীকী বিজয়। ডেপুটি স্পিকারের কাজ হলো স্পিকারের অনুপস্থিতিতে সংসদ চালানো। চিন্তা করুন, ব্যারিস্টার মোমেন স্পিকারের চেয়ারে বসে আছেন, তার হাতে সেই হ্যামার বা হাতুড়ি। তিনি সরকারি দল এবং বিরোধী দলের এমপিদের নির্দেশ দিচ্ছেন, মাননীয় সদস্য বসুন। যেই সংসদে তার বাবার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই সংসদের কার্যবিবরণীতে এখন প্রতিদিন লেখা থাকবে, সভাপতিত্ব করছেন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন জামাতের রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের চূড়ান্ত ধাপ হিসেবে। একজন উচ্চশিক্ষিত লন্ডনে প্র্যাকটিস করা ব্যারিস্টার যখন ডেপুটি স্পিকার হবেন, তখন আন্তর্জাতিক মহলও বুঝবে জামাত এখন আর সেই আগের জায়গায় নেই, তারা রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে চলে এসেছে। দ্বিতীয় নামটি আরো বেশি আবেগঘন, ব্যারিস্টার আরমান। মীর কাশেম আলীর এই ছেলেকে গুম করে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল গোপন কারাঘর
আয়নাঘরে। সূর্যের আলো তিনি দেখেননি, পরিবারের স্পর্শ পাননি। আজ সেই আয়নাঘর যদি মুক্ত হয়ে সরাসরি সংসদের ডেপুটি স্পিকারের আসনে বসেন, তবে তা হবে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এক জীবন্ত চপেটাঘাত। ব্যারিস্টার আরমান একজন মেধাবী আইনজীবী। সংবিধান এবং আইন বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য রয়েছে। ডেপুটি স্পিকার হিসেবে তিনি যদি সংসদে বসেন, তবে তার প্রতিটি রুলিং বা সিদ্ধান্ত হবে ইতিহাসের অংশ। সরকারি দলের এমপিরা যখন তার দিকে তাকাবেন, তখন তাদের মনে পড়বে সেই আয়নাঘরের কথা। সূত্র বলছে, জামাতের নেতারা চাইছে এই পদে এমন একজনকে বসাতে যার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি এবং শ্রদ্ধা দুটোই আছে। সেক্ষেত্রে আরমান এক শক্তিশালী প্রার্থী। কেন জামাত এই দুই ব্যারিস্টারের নামই সামনে আনলো? জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুদ বলেছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু ভেতরের খবর হলো জামাত চাইছে সংসদে এই নিউট্রাল বা নিরপেক্ষ পদটিতে এমন কাউকে বসাতে যিনি আইন বোঝেন। ব্যারিস্টার মোমেন এবং ব্যারিস্টার আরমান দুজনই আইনের ছাত্র। তারা জানেন সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের ক্ষমতা আসলে কি। তারা জানেন কিভাবে সংসদ চালাতে হয়। জামাত এখানে আবেগ এবং মেধা এই দুটির সংমিশ্রণ ঘটিয়েছে। তারা প্রমাণ করতে চায় যাদের পরিবারকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল তারাই আজ রাষ্ট্র গঠনের কারিগর। কিন্তু এই পদটি কি শুধু আবেগের, নাকি এর সাথে রাষ্ট্রের বিশাল ক্ষমতা ও প্রোটোকল জড়িত আছে? চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। অনেকেই মনে করেন ডেপুটি স্পিকার মানে স্পিকারের সহকারী, কিন্তু সংবিধান বলছে ভিন্ন কথা। বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারই হলেন সংসদের সর্বময় কর্তা। স্পিকার যখন দেশে থাকেন না বা অসুস্থ থাকেন, তখন ডেপুটি স্পিকার সম্পূর্ণ অধিবেশন পরিচালনা করেন। এই চেয়ারে বসে তিনি যা বলবেন সেটাই আইন। তিনি চাইলে প্রধানমন্ত্রীর মাইকও বন্ধ করে দিতে পারেন, যদি তা রুলস অফ প্রসিডিউরের বাইরে চলে যায়। সংসদে কোনো আইনি জটিলতা তৈরি হলে ডেপুটি স্পিকার যে রুলিং দেখাবেন তা সুপ্রিম কোর্টের রায়ের মতোই মান্য হবে। ব্যারিস্টার মোমেন বা আরমান তারা দুজনেই যেহেতু আইনের ছাত্র, তাই তাদের রুলিংগুলো হবে অত্যন্ত শক্তিশালী ও আইনি ভিত্তি সম্পূর্ণ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এবং স্পিকার দুজনেই যদি অনুপস্থিত থাকেন, তবে ডেপুটি স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এটি সংবিধান শিক্ষিত বাস্তবতা। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বা ওয়ারেন্ট অফ প্রসিডিউর অনুযায়ী একজন ডেপুটি স্পিকার রাষ্ট্রের পূর্ণ মন্ত্রী বা ফুল মিনিস্টারের মর্যাদা ভোগ করবেন। ব্যারিস্টার মোমেন বা আরমান যদি এই পদে বসেন, তবে তারা কি কি পেতে পারেন চলুন একটু আলোচনা করা যাক। তারা পাবেন পতাকাবাহী গাড়ি এবং এসকর্ট, সংসদ ভবনের একটি চেম্বার, মিন্টু রোডের বাসভবন। এছাড়াও থাকছে পার্সোনাল স্টাফ এবং লজিস্টিক্স। এবার আসা যাক আন্তর্জাতিক অঙ্গনের আলোচনায়। জামাতে ইসলামীকে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা মৌলবাদী বা সেকেলে দল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।